শিশু রামিসা হত্যা বিচার দাবিতে উত্তাল রাজধানী মিরপুর। পরিবারের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান, দ্রুত দৃষ্টান্তমূলক বিচারের আশ্বাস। চট্টগ্রামে বাকলিয়ায় 4 বছরের শিশুকে ধর্ষণের অভিযুক্তকে আটক করতে গিয়ে অবরুদ্ধ পুলিশ, প্রকাশ্যে বিচার দাবি। কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা করতে বিচার বিভাগে হস্তক্ষেপ সরকারের, অভিযোগ জামায়াতের, বিনিয়োগ টানতে ব্যর্থ বিএনপি, মন্তব্য নাহিদের। ইসলামী ব্যাংকের খাতুনগঞ্জ শাখায় 84 কোটি টাকা ঋণ খেলাপি, এস আলম এবং তার পরিবারের 11 জনের বিরুদ্ধে 5 মাসের সাজা পরোয়ানা। স্থানীয় সরকার নির্বাচন এখন বড় চ্যালেঞ্জ, মন্তব্য সিইসির। রক্তপাতহীন নির্বাচন আয়োজনে রাজনৈতিক দলগুলোর সহায়তার আহ্বান। রাজধানী সহ সারা দেশে অপ্রতিরোধ্য হাম, নতুন করে আরও 7 জনের মৃত্যু। ঈদের ছুটিতেও চলমান থাকবে টিকা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। এবং সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানেই থাকবে, কঠোর বার্তা মোস্তফা খামেনির। হরমুজ প্রণালী 22,000 বর্গ কিলোমিটার নিয়ন্ত্রণে রাখার দাবি। এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম প্রোটেক্টর। ইলাস্টোমেরিক ইমার্শন থাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ রেইনবো পেইন্টস, কালার অফ জয়। দেখছেন সংবাদ রাত, শুনছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম, সাথে আছি বিপাশা চক্রবর্তী। পল্লবীতে ধর্ষণ এবং হত্যার শিকার শিশু রামিসার পরিবারের সঙ্গে দেখা করে ঘটনার দ্রুত এবং সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে ঢাকার পল্লবী এলাকায় রামিসার পরিবারের সঙ্গে দেখা করতে যান প্রধানমন্ত্রী। রাত 10টার কিছু সময় আগে প্রধানমন্ত্রী রামিসার পল্লবীর বাসায় পৌঁছান। এ সময় তিনি শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের সান্ত্বনা দেন। তার সঙ্গে আরও ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী সহ মন্ত্রিসভার কয়েকজন সদস্য। সাক্ষাৎ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, এমন অপরাধের দ্রুত বিচার সম্পন্নে প্রয়োজনে আইনি সংস্কার আনা হবে। ঘৃণ্য অপরাধের পুনরাবৃত্তি যাতে না হয় সেই চেষ্টা করবে সরকার। খুব দ্রুততার সাথে এবং সংক্ষিপ্ত সময়ে চার্জশিট দেওয়া যায় এবং বিচার কার্য সম্পন্ন করা যায়, সেই জন্য যদি আইনে আরও কিছু পরিবর্তন আনতে হয়, সে বিষয়ে আইনমন্ত্রী এখানে আছে, তিনি আজকে কথা দিয়েছেন। ক্যাবিনেট মিটিংয়ে আমাদের এটা আলোচনা হয়েছে, তিনি সেই বিষয়ে আইনি সংস্কারও সাধন করবেন। পল্লবীতে ধর্ষণ ও হত্যা শিকার শিশু রামিসার পরিবারের সঙ্গে দেখা করে ঘটনার সুষ্ঠু এবং দ্রুত তদন্ত নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে ঢাকার পল্লবী এলাকায় রামিসার পরিবারের সঙ্গে দেখা করতে যান প্রধানমন্ত্রী। রাত 10টার কিছু সময় আগে প্রধানমন্ত্রী রামিসার পল্লবীর বাসায় পৌঁছান। এ সময় তিনি শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের গভীর সমবেদনা জানান এবং তাদেরকে সান্ত্বনা দেন। আশ্বাস, দ্রুত সময়ের মধ্যে এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা হবে। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী সহ মন্ত্রিসভার কয়েকজন সদস্য। রাজধানী পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ফুঁসে উঠেছে বাংলাদেশ। ধর্ষকের বিচার নিশ্চিতে পল্লবী থানা ঘেরাও সহ বিক্ষোভ এবং মানববন্ধন হয়েছে চট্টগ্রাম, নোয়াখালী সহ দেশের বিভিন্ন স্থানে। একের পর এক শিশু ধর্ষণ ও ধর্ষণের পর হত্যাকাণ্ডের শিকার হওয়ায় স্তব্ধ সারা দেশ। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা পাশের ফ্ল্যাটের প্রতিবেশী কর্তৃক ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর পালিয়ে যায় ধর্ষক সোহেল রানা। পরে তাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় ধর্ষক সোহেল রানা। পরে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেয় আদালত। এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বিচার দ্রুত নিশ্চিতের দাবিতে বৃহস্পতিবার রাজধানীর পল্লবী থানা ঘেরাও করে বিক্ষোভ করে এলাকাবাসী। এ সময় রামিসা হত্যাকাণ্ডের প্রধান আসামি সোহেল রানাকে কারাগারে না রেখে দ্রুত বিচারের মাধ্যমে ফাঁসির দাবি জানান বিক্ষোভকারীরা। বিচার চাচ্ছি মৃত্যুদণ্ড।
এখন মৃত্যুদণ্ড আপনারা যদি জনতার হাতে তুলে দিতে চান তাহলে দিতে পারেন, আর যদি তা না দিতে চান তাহলে এখন সবাই স্মার্টফোন চালায়, মোবাইলে দেখবে যেন ফাঁসি হয়েছে। এটা এই দ্রুত নৃশংস ঘটনার বিচার দাবিতে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে নোয়াখালীর সর্বস্তরের জনগণ। এই সময় শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো কঠোর ভূমিকা পালনের আহ্বান জানান তারা। শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যা, সন্ত্রাস সহ সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াত ইসলামীর মহিলা বিভাগ। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা। একটা ফ্রিডম দিন তো। ফ্রিডম নিয়ে এলো স্কুটি নাকি গোল্ড অফার। স্টিকারে থাকা কিউআর কোড স্ক্যান করে প্যাকের ভেতরের কোডটি দাও আর প্রশ্নের উত্তর দিয়ে জিতে নাও স্কুটি অথবা গোল্ড কয়েন। এদিকে চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় 4 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। খবর পেয়ে অভিযুক্তকে ভবনে আটকে রাখে স্থানীয়রা। উদ্ধার করতে গেলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। প্রকাশ্যে বিচারের দাবি জানান তারা। এক পর্যায়ে রাত 10:30টার দিকে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যেতে সক্ষম হয় পুলিশ। চট্টগ্রামের বাকুলিয়ায় 4 বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত যুবককে আটকের দাবিতে একটি ভবন ঘেরাও করে বিক্ষোভ করে স্থানীয় বাসিন্দারা। স্থানীয়রা অভিযোগ করেন, বৃহস্পতিবার বিকেলে উপজেলার চেয়ারম্যান ঘাট এলাকায় একটি ডেকোরেশনের কর্মচারী মনির হোসেন 4 বছরের ওই শিশুকে দোকানে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। পরে বিষয়টি জানাজানি হলে লোকজন অভিযুক্তের বাসা ঘিরে বিক্ষোভ করতে থাকেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনায় জড়িত ডেকোরেশনের কর্মচারীকে আটক করে, কিন্তু থানায় আনার পথে বিক্ষুব্ধ লোকজন পুলিশের গাড়ি আটকে দেয়। ঘটনার পর শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। অভিযুক্তকে আইনের আওতায় এনে শাস্তির দাবি স্থানীয়দের। ওকে আমাদের হাতে তুলে দেওয়া হোক, আমরা নিজেরা ওর বিচার করব। তাহলে বাংলাদেশ বন্ধ হয়ে যাবে, দর্শন বন্ধ হয়ে যাবে। আমরা সরকারের কাছে আবেদন করব, এরকম শিশু নারী নির্যাতনের দর্শনের জন্য নির্দিষ্ট ফাঁসির চাই আমরা। 3 ঘন্টা ধরে বোমা নিপিট করতেছে, গুলি করতেছে, আমরা অনেকজন আহত হয়েছে, অনেকের মেডিকেল, কিন্তু আমাদের পুলিশ জানায় ঘটনাস্থলে পরিস্থিতি স্বাভাবিক করতে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে। ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। আমরা যতটুকু তথ্য প্রমাণ পেয়েছি সে এই ঘটনার সাথে সে জড়িত। এবং ফার্দার যেটা আছে এটা আমাদের বিস্তারিত অনুসন্ধান এবং তদন্তের মাধ্যমে আমরা এটা জানা যাবে। অভিযুক্ত আমাদের হেফাজতে আছে, আমরা উত্তেজিত জনতাকে একটু স্পেসিফাই করে আমরা থানায় নিয়ে যাব। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় বিএনপি সহ ফ্যাসিবাদ বিরোধী সব দলের চাওয়া ছিল, কিন্তু সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে সেই চাওয়ার অপমৃত্যু ঘটিয়েছে সরকার। এমন মন্তব্য করেছেন জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট শিশির মনির। বৃহস্পতিবার দুপুরে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন মন্তব্যই করেন তিনি। এ সময় দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ অভিযোগ করেন, কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা করতে বিচার বিভাগকে আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাচ্ছে সরকার। সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জামাত ইসলামী। সচিবালয়কে তারা আরো প্রাতিষ্ঠানিকীকরণ করবেন, আরো শক্তিশালী করবেন, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে তারা এই অবস্থান থেকে ফিরে এসেছে। এতে জামাতের কর্মপরিষদ সদস্য শিশির মনির অভিযোগ করেন, স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার বিষয়ে ঐকমত্য কমিশনে একমত হলেও ক্ষমতায় এসে বিচার বিভাগকে ধ্বংস করার চেষ্টা করছে বিএনপি। 33টি দলের ভিতরে শুধুমাত্র এক দল ছাড়া বিএনপি সহ সকল দল একমত যে স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা করা হবে, কিন্তু আজকে দেখা যাচ্ছে এই বিচার বিভাগীয় সচিবালয়কে তারা ডিস্ট্রয় করেছেন। যাকে ইচ্ছা তাকে সাজা দেওয়ার যদি অভিপ্রায় থাকে তবেই আইন মন্ত্রণালয় এটা নিয়ন্ত্রণ করতে চাইবে। আর যদি এই অভিপ্রায় কারো না থাকে
তাহলে সুপ্রিম কোর্ট বিচারকদের নিয়ন্ত্রণ করবে, আইন মন্ত্রণালয়ের এখানে কোনো ভূমিকা থাকার কথা নয়। দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, আবারও কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা করতে বিচার বিভাগকে আগের জায়গায় ফিরিয়ে নিচ্ছে সরকার। সবকিছুর মূল উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্রের মধ্যে একটা কর্তৃত্ববাদ পুনরায় প্রতিষ্ঠা করা এবং বিগত ফ্যাসিস্ট আমলে যে পদ্ধতিতে সরকার ও রাষ্ট্র পরিচালনা করা হয়েছে, বর্তমান সরকারও প্রতিটি ধাপ এবং পদক্ষেপে সেদিকে ফিরে যাচ্ছে। বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় জামাত রাজপথে থাকবে বলেও জানান তিনি। জনগণের প্রতি দায়িত্ব আমাদের আছে, কমিটমেন্ট আছে, প্রতিশ্রুতি আছে। সেই জায়গা থেকে আমরা অবশ্যই রাজপথে অন্যান্য দাবি আদায়ের আন্দোলনের সাথে এটা নবযুক্ত হবে ইনশাআল্লাহ। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। আমরা দেশ বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে ব্যর্থ বিএনপি। ঋণখেলাপি, অর্থ পাচার এবং দুর্নীতির সঙ্গে জড়িত ব্যবসায়ীদের উপদেষ্টা কমিটিতে নিয়োগ দিয়ে বিনিয়োগকারীদের আস্থা অর্জন করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বর্তমান সরকারের সমালোচনা করে দলের নেতারা বলেন, এনসিপি ক্ষমতায় গেলে কর ব্যবস্থা সংস্কার করা হবে। আগামী বাজেটের রূপরেখা নিয়ে আলোচনা করতে রাজধানীর কাকরাইলে ছায়া বাজেটের আয়োজন করে এনসিপি। বাজেটে কর্মসংস্থান, বিনিয়োগ ও সংস্কারের অগ্রাধিকার দিতে দলের শীর্ষ নেতারা ছাড়াও অংশ নেন পেশাজীবী, অর্থনীতিবিদ সহ বিশিষ্টজনেরা। প্রত্যেককে কৃতজ্ঞতা জানাই। আয়োজনে শুভেচ্ছা বক্তব্যে আখতার হোসেন বলেন, লুটেরাদের নয়, বাজেট যেন হয় জনসাধারণের। কর্মসংস্থান ও কর প্রসঙ্গে বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে নেতারা বলেন, এনসিপি ক্ষমতায় গেলে কর ব্যবস্থা সংস্কার করা হবে। ইনশাআল্লাহ এনসিপি যখন ক্ষমতায় আসবে তখন আমরা এই নিশ্চয়তা বিধান করব, যাতে হলো বড় বড় রাঘব পোয়াল আছে যারা ট্যাক্স ফাঁকি দিয়ে যাচ্ছে, তাদেরকে আমরা ট্যাক্সের আওতায় নিয়ে আসবো। জবলেস ইকোনমি যেটা এক্সিস্ট করছে, এটাকে তারা জব লস, মানে মানুষ আরো চাকরি হারাবে, চাকরি দেয়া দূরে থাকা আরো চাকরি হারানোর দিকে তারা বাংলাদেশকে নিয়ে যাচ্ছে। এদিকে এনসিপি আহ্বায়ক অভিযোগ করেন, ঋণখেলাপি, অর্থ পাচারকারীদের সঙ্গে জড়িত ব্যবসায়ীদের উপদেষ্টা কমিটিতে নিয়োগ দিয়ে বিনিয়োগকারীদের আস্থা অর্জন করা যাবে না। এই সরকারের এসালাম কি হবে, এই সরকারের সালমান এফ রহমান কি হবে, এইটার একটা প্রতিযোগিতা শুরু হয়েছে। কিন্তু ব্যবসায়ীদেরকে নিজের উপদেষ্টা কমিটির সদস্য করে ব্যবসায়ীদের ট্রাস্ট গেইন করতে পারবেন না। সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগমুখী বাজেট চান জানিয়ে এনসিপি আহ্বায়ক বলেন, বর্তমান সরকারের এসালম, সালমান এফ রহমান কে হবে তার প্রতিযোগিতা চলছে। বিনিয়োগ বৃদ্ধি করতে পারি। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। চট্টগ্রামে ইসলামী ব্যাংক পিএলসির খাতুনগঞ্জ কর্পোরেট শাখার 84 কোটি 49 লাখ টাকা খেলাপি ঋণ আদায়ের মামলায় এসালম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম এবং তার পরিবারের সদস্য সহ 11 জন দায়িকের বিরুদ্ধে 5 মাসের দেওয়ানি সাজা পরোয়ানা জারি করা হয়েছে। বৃহস্পতিবার আজ চট্টগ্রাম অর্থঋণ আদালত 1-এর বিচারক মোহাম্মদ হেলাল উদ্দিন এই আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ এরশাদ বিষয়টি নিশ্চিত করেছেন। ব্যাংকের আবেদনে উল্লেখ করা হয়, এই ঋণের বিপরীতে কোনো স্থাবর সম্পত্তি বন্ধক ছিল না। এছাড়া ডিক্রি জারির পরও দায়িকদের মালিকানাধীন কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তির সন্ধান পাওয়া যায়নি। ঋণের টাকা আদায়ে অন্য কোনো কার্যকর উপায় না থাকায় ব্যাংক কর্তৃপক্ষ অর্থঋণ আদালত আইন অনুযায়ী দেওয়ানি কারাদণ্ডের আবেদন জানায়। শুনানি শেষে আদালত আজ তাদের বিরুদ্ধে 5 মাসের সাজা পরোয়ানা জারির নির্দেশ দেন। স্থানীয় সরকার নির্বাচন এখন বড় চ্যালেঞ্জ। রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন আয়োজন এখন নির্বাচন কমিশনের প্রধান লক্ষ্য। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট পর্যবেক্ষণের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, অতীতে স্থানীয় সরকার নির্বাচনে অনেক সংঘাত এবং প্রাণহানির ঘটনা ঘটেছে। এজন্য রাজনৈতিক দলসহ সবার সহযোগিতা চাই। অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সব সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। দেশে 4581টি ইউনিয়ন পরিষদ, 495টি উপজেলা পরিষদ, 61টি জেলা পরিষদ, 13টি সিটি কর্পোরেশন এবং প্রায় 330টি পৌরসভার নির্বাচন আয়োজন করতে হবে। এসব নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কমিশন সর্বাত্মক চেষ্টা চালানো হবে। আমরা কোনো রক্তপাত চাই না। এই রক্তপাতহীন একটা লোকাল গভর্নমেন্ট ইলেকশন আমরা দিতে চাই। একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট ইজ ইন পাওয়ার।
কিন্তু তারা তো ডেফিনেটলি তারা আমাদের বিশ্বাস যে তারা এটা ডেফিনেটলি চাইবে যে একটা সুন্দর নির্বাচন হোক। ঈদের ছুটিতেও ইপিআই কর্মসূচির সঙ্গে নিয়মিতভাবে হামের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে হাম নিয়ে এক সেমিনারে তিনি কথা বলেন। এদিকে রাজধানী সহ সারা দেশে এখনো অপ্রতিরোধ্য হাম নিয়ন্ত্রণহীনভাবে আক্রান্ত হচ্ছে শিশুরা। 24 ঘন্টায় সারা দেশে হামে আরও 7 জনের মৃত্যু হয়েছে। নরসিংদীর ইমন পেশায় ওয়েব ডেভেলপার। হাম আক্রান্ত 1.5 বছরের মেয়ে সুমাইয়াকে ভর্তি করান মহাখালী ডিএনসিসি হাসপাতালে। মেয়ে সুস্থ হওয়ার পর এবার হামে আক্রান্ত 3.5 বছরের ছেলে ওসামা। সন্তানের পাশেই থাকছেন ইমন, অফিস করছেন ভার্চুয়ালি। মানে প্রথম দিকটা একটু অনেকটা মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম, যখন ছেলে মেয়ে দুজনেই আর কি অসুস্থ ছিল। তো এখন তো আলহামদুলিল্লাহ সুস্থতার দিকে, প্রথম দিকে আমি কাজ করি নাই, যখন বেশি অসুস্থ ছিল তখন তো আমার এটা মানসিকভাবে প্রস্তুত নাই কাজ করার জন্য। যখন মেয়েটা আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছে, ছেলেটা সুস্থতার দিকে, তখন আর কি কাজে একটু মনোনিবেশ করছে। টঙ্গীর নুরি আলমের 9 মাস বয়সী মেয়ে নুসাইরা জান্নাত নিজুম 14 দিন ধরে হাম জটিলতায় কাতরাচ্ছে এই হাসপাতালের বেডে। আশঙ্কাজনক অবস্থায় শেষমেশ নেওয়া হচ্ছে আইসিইউতে। বাচ্চার হচ্ছে নিউমোনিয়ার থেকে হচ্ছে বাচ্চার এখন শ্বাসকষ্টের সমস্যা বেশি, এই জন্য বলছে যে আইসিইউতে পাঠাই দিবে। মায়ের উদ্বিগ্নতা ও বাবার দুশ্চিন্তা, কখন বুঝি হাম কেড়ে নেয় প্রিয় সন্তানকে। ভর্তি শিশুদের এমন করুণ দৃশ্য মেনে নিতে পারছেন না স্বজনরা। শ্বাসকষ্ট, কাশি, ডবল নিউমোনিয়া হয়ে গেছে। ঢাকা মেডিকেল থেকে এখানে পাঠাইছে যে এখানে নাকি এই হাম রোগের চিকিৎসা করানো হয়। তো এখানে এসে ভর্তি করছি, তারপর মোটামুটি আল্লাহর রহমতে এখন সুস্থ আছে। হাম ডেডিকেটেড মহাখালী ডিএনসিসি হাসপাতালে এভাবেই প্রতিদিন ভর্তি হচ্ছে শতাধিক রোগী। 24 ঘন্টায় এ হাসপাতালে হামে মারা গেছে আরও এক শিশু। এই সময়ে সারা দেশে মৃত্যু হয়েছে 7 জনের। এই পর্যন্ত 67 দিনে সারা দেশে হামে মারা গেছে 488 জন। এদিকে বৃহস্পতিবার দুপুরে হাম বিষয়ক এক সেমিনারে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এবার ঈদের ছুটির মধ্যে ইপিআই এর সঙ্গে হামের টিকা কর্মসূচিও চলবে। আমার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা শ্রম দিয়ে অন্তত হামটাকে একদিন আগে একদিন পিছিয়ে একদিন আগে এই জায়গাটায় রাখতে পেরেছি এবং আশা করি অ্যান্টিবডি ক্রিয়েট হওয়ার পরে আগামী খুব স্বল্প সময়ের ভিতরে হামটা বেশ কমে আসবে, এটা আমার একটা দৃঢ় বিশ্বাস। বিশেষজ্ঞরা বলছেন, সরকারি উদ্যোগের পাশাপাশি অভিভাবকদের সচেতনতাই পারে শিশুদের নিরাপদ রাখতে। ডাক্তারদের উপরে না, এই যে ডাক্তারদের। হিমেল, দেশ টিভি, ঢাকা। শুধু হাম নয়, যে কোনো ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য শিশুকে শাল দুধ সহ মায়ের বুকের দুধ পান করানোর পরামর্শ দিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর AZM জাহিদ হোসেন। বৃহস্পতিবার রাজধানী প্রেস ক্লাবে আয়োজিত এক সেমিনারে তিনি কথা বলেন। এ সময় হাম প্রাদুর্ভাবের কারণ হিসেবে বিগত 17 বছর এ নিয়ে কোনো সচেতনতামূলক প্রোগ্রাম না করাকে দায়ী করেন তিনি। তিনি আরো বলেন, নারী এবং শিশুদের অধিকার এবং স্বাধীনতা রক্ষায় প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে বিএনপি সরকার। ক্ষমতা বাড়ানোর জন্য ব্রেস্ট ফিডিং হচ্ছে কি, ব্রেস্টের যে প্রথম যে দুধ, যে শাল দুধ বলি আমরা, এটি হচ্ছে শিশুদের শরীরে ইমিউনিটি তৈরির জন্য সবচেয়ে প্রথম জিনিস। এবং এটিতে আমাদের হেলথ মিনিস্ট্রি, আমাদের গাইনোকোলজিস্ট বলেন, পেডিয়াট্রিশিয়ান বলেন, এনারা সব সময় অ্যাডভাইস করে যে মারে বাচ্চা হওয়ার পরে প্রথমে আপনি বাচ্চার মুখে দিবেন ওই দুধ, কোনো পানি দেওয়ার দরকার নাই, অন্য কোনো কিছু আর্টিফিশিয়াল বা কৃত্রিম খাবার দেওয়ার দরকার নাই। কিন্তু এটির মধ্যেও যে অনেক সময় বিভিন্ন কারণে আপনার অনেকে দেয়, অনেকে দেয় না, যার জন্য রোগ প্রতিরোধক ক্ষমতা আপনার বাচ্চা টু বাচ্চা ভেরি করে। আপনারা দেখছেন সংবাদ রাত। রাজধানীর ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের 10ম শ্রেণীর শিক্ষার্থী সাবিকুন নাহারের আত্মহত্যার ঘটনায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েছে শিক্ষার্থী এবং অভিভাবকরা। তাদের অভিযোগ, দীর্ঘদিনের মানসিক নির্যাতন এবং প্রকাশ্যে অপমানের কারণেই আত্মহত্যার পথ বেছে নেয় সাবিকুন। আর পরীক্ষা দেওয়া হলো না রাজধানীর ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সাবিকুন নাহারের। সহপাঠীদের অভিযোগ, 20 মে বিকেলে স্কুলের পরীক্ষার হলে একটি ক্ষুদ্র ঘটনাকে কেন্দ্র করে অভিভাবক ডেকে এনে তাকে অপমান করা হয়।
প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, স্কুল কর্তৃপক্ষের এমন অপমানের কারণে আত্মহত্যা করেছে সাবিকুন। বৃহস্পতিবার সকালে ক্লাস বর্জনের ডাক দিয়ে ঘটনার সুষ্ঠু বিচার দাবিতে মানববন্ধনের উদ্যোগ নেয় শিক্ষার্থীরা। তবে সেখানেও বাধা দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাসুদ হাসান লিটন। কঠোরভাবে বাচ্চাদেরকে পানিশমেন্ট দেয়, এগুলো আসলে ঠিক না। এখনকার যুগে এগুলো করা উচিত না। আমার মেয়েকে আমি আজকে 4 মাস হলো স্কুল থেকে নিয়ে গেছি শুধু বাধ্য হয়ে, যে এরকম টর্চার আমার মেয়ে লুট নিতে পারতেছে না। আমি চিন্তা করছি আমার মেয়ের জীবন আগে, তারপর হচ্ছে লেখাপড়া। শুধু এই একটি ঘটনাই নয়, শিক্ষার্থীদের অভিযোগ দীর্ঘদিন ধরেই প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও কয়েকজন শিক্ষক মিলে শিক্ষার্থীদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন। এর প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে ভাঙচুর চালায়। পরে চেয়ারম্যানকে অবরুদ্ধ করে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় তারা। চেয়ারম্যান স্যার জানা তাই বলছে, ও এগুলো সহ্য করতে না পারে ও লিটারালি স্কুল ড্রেস পরা অবস্থায় বাসায় গিয়ে সুইসাইড করছে। চেয়ারম্যান স্যার উনি আমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করে, উনি গার্ডিয়ান ডেকে এনে অপমান করে, অকথ্য ভাষায় গালাগালি করে থাকে। আমার মাকে উনি পাগল বলেছে। লিটন স্যার আমাদের প্রতি অত্যাচার করছেন এবং আমরা তার বিচার চাই। এদিকে প্রতিষ্ঠানের চেয়ারম্যানকে পুলিশ উদ্ধার করতে গেলে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছে। তাকে দীর্ঘ সময় আটক করে অবরুদ্ধ করে রাখে। বিকালের দিকে যখন পুলিশ তাকে সেই অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করতে যায়, তখন পুলিশের কাছ থেকে তারা ইয়া করে নেয়, ছিনিয়ে নেয়। তারপরে পুলিশ আবার তাকে তাদের কাছ থেকে উদ্ধার করতে গেলে তাদের মধ্যে একটা সংঘর্ষময় অবস্থা তৈরি হয়। পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাসুদ হাসান লিটনকে সেখান থেকে বের করে নিয়ে আসে। শায়লা খান, দেশ টিভি, ঢাকা। আগামী সপ্তাহে পবিত্র ঈদুল আজহা। ঈদকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও প্রবাসী বাংলাদেশিরা বেশি বেশি অর্থ পাঠাচ্ছেন। 20 দিনে এলো 32,000 কোটি টাকা। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, চলতি মে মাসের প্রথম 20 দিনে বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে এসেছে 262 কোটি 20 লাখ মার্কিন ডলার রেমিটেন্স। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় 32,185 কোটি টাকা। সেই হিসেবে চলতি মাসে প্রতিদিন গড়ে দেশে আসছে 1,609 কোটি টাকার বেশি রেমিটেন্স। নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের প্রথম প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন MR ইসলাম স্বাধীন। বৃহস্পতিবার প্রথম কর্মদিবসেই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা দিয়েছেন তিনি। নগর উন্নয়নে নিয়েছেন বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ছাত্রনেতা থেকে লড়াই, সংগ্রাম আর আন্দোলনের দীর্ঘ পথ পেরিয়ে এবার নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের প্রথম প্রশাসকের দায়িত্ব নিলেন জেলা বিএনপির সহসভাপতি MR ইসলাম স্বাধীন। বৃহস্পতিবার সকালে প্রথম কার্যদিবসেই শুরু করেন নাগরিক সেবা কার্যক্রম। অফিস শুরুর নির্ধারিত সময়ের আগেই কর্মস্থলে পৌঁছান তিনি। এই সময় কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হন নবনিযুক্ত প্রশাসক। শুভেচ্ছা জানান সদর আসনের সংসদ সদস্য রেজল করিম বাদশা সহ জেলা বিএনপির নেতারাও। দায়িত্ব নিয়েই সেবা নিতে আসা সাধারণ মানুষের অভিযোগ শোনেন স্বাধীন। তাৎক্ষণিকভাবে সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি। তার কাছে আমাদের অনেক প্রত্যাশা। প্রতিটি নাগরিক তাদেরকে যদি সহযোগিতা করা হয়, আমার বিশ্বাস যে উনি সফল হবেন। আমাদের সর্বপ্রথম প্রত্যাশা থাকবে নাগরিক সেবা সঠিকভাবে যেন পাই। আবর্জনা পরিষ্কার থেকে শুরু করে ড্রেনেজ ব্যবস্থা থেকে শুরু করে সব নাগরিকের মূল চাহিদা যে সমস্যা, এগুলো অতি দ্রুততম সময়ে উনি এলাকার সফল করবেন। ভঙ্গুর ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা, যানজট, অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা আর ফুটপাত দখল এমন নানা সংকট নিয়েই যাত্রা শুরু করতে হচ্ছে নতুন সিটি কর্পোরেশনকে। প্রধানমন্ত্রী তারেক রহমান শহরের বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে ড্রাম ট্রাক কেনার জন্য 25 কোটি টাকা বরাদ্দ দেয়ায় আশার আলো দেখছেন নগরবাসী। MR ইসলাম স্বাধীনের মাধ্যমে বগুড়া সিটি কর্পোরেশনে হয়তো 2-4 মাস সময় লাগবে। বগুড়া সিটি কর্পোরেশনে কোনো যানজট পাবেন না। নগরবাসী যেন খুব সুন্দরভাবে তার নগর সেবা পেতে পারে। পুরো শহর বেশ সুন্দর এবং পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে উঠবে। দায়িত্ব নিয়েই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দিয়েছেন প্রশাসক। পর্যায়ক্রমে নগরের সব সমস্যা সমাধানেরও আশ্বাস দেন তিনি। প্রধান কাজ যাতে হয়রানি না হয় এবং এখানে যেন উৎকোচ দেওয়ার বা কারো থেকে কোনো কিছু গ্রহণ করার
কথা যদি আমার কানে না আসে। এখানে কাজ করতে গেলে সততার সহিত স্বচ্ছতার সহিত কাজ করতে হবে। বগুড়া বিএনপির রাজনীতিতে পোর খাওয়া এমআর ইসলাম স্বাধীনের হাত ধরে নাগরিক সেবায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে প্রত্যাশা নগরবাসীর। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া। এবারে স্যাভলন কুরবানির হাট। ঈদুল আজহা উপলক্ষে জমে উঠেছে রাজধানীর পশুর হাটগুলো। উত্তরার দিয়াবাড়ি হাট ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছোট বড় গরুতে সয়লাভ হয়ে গেছে। বাকি দিনগুলোতে হাটে আরও পশু আসবে। এতে লোকসানের শঙ্কায় রয়েছেন বিক্রেতারা। তবে ক্রেতারা বলছেন ছোট গরুর দাম বেশি। রাজধানীতে বড় হাটের পাশাপাশি জমে উঠেছে কিছু ছোট ছোট হাটও। ঈদুল আজহা উপলক্ষে জমে উঠেছে রাজধানীর পশুর হাটগুলো। উত্তরার দেয়াবাড়িতে এবারও পড়ছে পশুর হাট। কুরবানির এক সপ্তাহ বাকি থাকতেই পশুর হাটটি জমে উঠেছে। ছোট বড় গরুতে সয়লাভ হয়ে গেছে হাটটি। 7 দিন আগেই দিয়াবাড়ি হাটে প্রচুর গরু এনেছেন বিক্রেতারা। ঈদ যতই ঘনিয়ে আসবে হাটে গরু বাড়বে, এতে লোকসানের আশঙ্কা করছেন অনেক বিক্রেতা। বড় গরুর বিক্রেতারা বলছেন দাম আশানুরূপ মিলছে না। আমরা 7.5 লক্ষ চাচ্ছিলাম, দাম হচ্ছে 4.5 লাখ। আমরা আপাতত 9টা আনছি, তারপরে 10টা আনছি, তারপরে আবার আসবো আর কি। কিছু ব্যাপারী গরু কিনা আছে, আমাদের কিনা আছে। ও গরু 170-80 কিনা, সেই গরু এখানে দাম বলে 130-35, হাইস্ট গেলে 40। সেক্ষেত্রে তো 40,000 টাকা তো এমনি লসের খাতায়। দেশে তো দাম বেশি, অথচ এখানে এসে আমরা দাম পাচ্ছি না। জানান ছোট গরুগুলো গেলবারের চেয়ে 10 থেকে 20,000 টাকা বেশি দাম চাইছেন বিক্রেতারা। একটু বেশি বেশি মনে হচ্ছে, তারা ছাড়তে চাচ্ছে না, ভাবছে যে আরো সময় আছে। গতবারের চেয়ে বেশি আর কি, বেশি মনে হচ্ছে। ছোট গরুগুলো প্রায় 20-র মতো বেশি চাচ্ছে আর কি। তো মোটামুটি ভালোই মনে হলো, বেশি মনে হলো। এদিকে খিলক্ষেত এলাকায় বনরূপা হাউজিংয়ে স্থানীয়ভাবে একটি পশুর হাট জমতে শুরু করেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আনা হচ্ছে গরু। সবাই সাধ্যের মধ্যে পশু কিনে নিয়ে যেতে পারবে বলে আশ্বাস দেন এই হাটের ইজারাদার আর বিক্রেতারা। যতটুকু এনশিওর করতে পারি আমরা যে আপনাদের এখানে যারা ক্রেতারা আসবে তারা গরু কিনে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবে। গতবার মেলা বেশি মনে হয় যে আমাদের 28,000 টামন 27-28,000 টামন কিনে আছে। হাটে পশু থাকলেও এখনো ক্রেতা সমাগম তেমন নেই। এবার গরম বেশি, ফলে কোরবানির 2-1 দিন আগেই ক্রেতাদের ভিড় বাড়বে বলে মনে করছেন বিক্রেতারা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। জীবনে প্রতিদিন প্রতি মুহূর্তে জীবাণুমুক্ত থাকার কন্ট্রোল হাতে রাখি বলেই আমরা নিশ্চিন্ত। স্যাভলন, জীবাণুমুক্ত প্রতিদিন। উন্নত পরিবেশে নির্বিঘ্নে বই পড়ার সুযোগ তৈরি করে শিক্ষার্থীদের জ্ঞান চর্চাকে আরও সম্প্রসারিত করতে দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশের উদ্যোগে আধুনিকায়ন করা হলো ঢাকার ঐতিহ্যবাহী সেন্ট জোসেফস উচ্চ মাধ্যমিক বিদ্যালয় লাইব্রেরি। সেন্ট জোসেফ স্কুলের সাবেক শিক্ষার্থী প্রয়াত বিকাশ কর্মকর্তা মাহফুজ সাদিক স্মরণে লাইব্রেরির অবকাঠামোগত আধুনিকায়ন করা হয়েছে। এই লাইব্রেরির আধুনিকায়নের ফলে অর্ধশত শিক্ষার্থী একসাথে বসে বই পড়ার সুযোগ পাবেন। এছাড়াও ইন্টারনেট সুবিধা সম্বলিত ও উন্নত কনফিগারেশনের বেশ কয়েকটি ডেস্কটপ কম্পিউটার স্থাপন করা হয়েছে। আগামী প্রজন্মকে পাঠাভ্যাসে উদ্বুদ্ধ করতে দায়িত্বশীল কর্পোরেট প্রতিষ্ঠান হিসেবে বিকাশ 2014 সাল থেকে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচির সাথে ধারাবাহিকভাবে যুক্ত রয়েছে। প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হলো প্রেসিডেন্সি ইন স্পোর্টস ম্যানিয়া সিজন 1। দিনব্যাপী এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ই স্পোর্টস টুর্নামেন্টের পাশাপাশি অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত গোট প্রো সিরিজ ফাইনাল শোডাউন। ইভেন্টটি আয়োজন করে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি স্পোর্টস অ্যান্ড ইনোভেশন ক্লাব। ইভেন্টের অংশ হিসেবে অনুষ্ঠিত অভ্যন্তরীণ টুর্নামেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে বিভিন্ন জনপ্রিয় গেমে, যার মধ্যে ছিল পাবজি, ফ্রি ফায়ার, ফিফা, এফসি সহ আরও অনেক গেম। এই প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মেধা, সফট স্কিল, টিম ওয়ার্ক এবং কৌশলগত চিন্তাভাবনা উন্নয়ন। এবার 2026-2027 অর্থ বছরে বাজেট বিশ্লেষণ।
চলতি অর্থবছরে এপ্রিল পর্যন্ত এনবিআর কর আদায় করেছে 3,30,000 কোটি টাকা, যা সংশোধিত লক্ষ্যমাত্রার প্রায় 65%। অন্যদিকে বেসরকারি বিনিয়োগ জিডিপির 22% নেমে এসেছে, যা 11 বছরের মধ্যে সর্বনিম্ন। বৃহস্পতিবার পিআরআই আয়োজিত সেমিনারে উঠে আসে এই সব তথ্য। পরিস্থিতি উত্তরণে বাজেট, রাজস্ব এবং মুদ্রানীতির শৃঙ্খলার পাশাপাশি উৎপাদনশীল খাতে সংস্কারের তাগিদ দেন অর্থনীতিবিদরা। বৃহস্পতিবার রাজধানীর বনানীতে পলিসি রিসার্চ ইনস্টিটিউট পিআরআই আয়োজন করে প্রবৃদ্ধি পুনরুদ্ধার ও প্রাক বাজেট সংস্কার শীর্ষক সেমিনার। সেমিনারে উঠে আসে দেশের অর্থনৈতিক উন্নয়নে রাজস্ব সক্ষমতা শক্তিশালীকরণ, আর্থিক খাতে সংস্কার, প্রবৃদ্ধি পুনরুদ্ধারে করণীয় এবং বাজেট পূর্ব অগ্রাধিকার। এ সময় দেশের অর্থনীতির চিত্র তুলে ধরেন অর্থনীতিবিদ ডক্টর আশিকুর রহমান। জানান, টানা 8 মাস ঋণাত্মক প্রবৃদ্ধির পর এপ্রিলে রপ্তানি বেড়েছে 33%। আর 2025-26 অর্থ বছরের এপ্রিল পর্যন্ত এনবিআর এর কর আদায় হয়েছে 3,30,000 কোটি টাকা, যা সংশোধিত লক্ষ্যমাত্রার মাত্র 65%। বেসরকারি বিনিয়োগ জিডিপির 22% নেমে এসেছে, যা গত 11 বছরের মধ্যে সর্বনিম্ন। আমাদের একটা নতুন গ্রোথ মডেল দরকার এবং পলিসি মেকারদের ফোকাস হতে হবে প্রোডাক্টিভিটি এন্ড নট পপুলিজম। বিদেশি বিনিয়োগ বাড়াতে ফ্রি ট্রেড এগ্রিমেন্টে জোর দেওয়া জরুরি বলে জানান পিআরআই চেয়ারম্যান। ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আমরা বলে যাচ্ছি 20 বছর ধরে, we have not been able to do one free trade agreement. কেন? Because of our, আমি সেই শব্দটা ইউজ করছি, gargantuan tariff structure. সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, অতীতে সংস্কার নিয়ে আলোচনা হলেও বাস্তবায়নে জোর পায়নি। রাষ্ট্রের উপর মাফিয়াতন্ত্রের প্রভাব ঠেকানো সরকারের বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তিনি। রিফর্মের কথা বলছি, বাট রিফর্মটা যেন একটা স্লোগানে পরিণত না হয়। সব জায়গায় বলছি রিফর্ম রিফর্ম, কিন্তু আসলে কার্যত দেখা যায় না। আমরা এমনকি যে একটা নন পলিটিক্যাল গভর্নমেন্টের সময়ও দেখলাম যে রিফর্মের মধ্যে আলাপ হয়েছে, কিন্তু রিফর্ম বাস্তবায়ন করার ক্ষেত্রে কোনো সাফল্য দেখা যায়নি। উদ্যোগ হয়তো কিছুটা নেওয়া হয়েছে, কিন্তু সাফল্য দেখা যায়নি। দেশে বিনিয়োগ বৃদ্ধিতে রাজনৈতিক ও নীতিগত স্থিতিশীলতা জরুরি বলেও জানান এ অর্থনীতিবিদ। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। বিএনপির রাজনীতিতে সব ধর্মাবলম্বীদের সমান অধিকার রয়েছে জানিয়ে ভারতের উগ্র সাম্প্রদায়িকতা এবং গুজবের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছে ঢাকা 3 আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তরা সার্বজনীন পূজা কমিটি 2026-2027 মেয়াদে নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। ধর্ম ও সংস্কৃতির ওপর জোর দিয়ে তিনি বলেন, সংস্কৃতি দুর্বল হলে জাতির মেরুদণ্ড দুর্বল হয়ে যায়। এ সময় বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা 18 আসনের সংসদ সদস্য SM জাহাঙ্গীর হোসেন কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, যে কোনো ষড়যন্ত্র বা অপশক্তিকে রুখে দিতে হলে দৃঢ় ঐক্যের কোনো বিকল্প নেই।